হামলায় একদিনেই নিহত ৭৬, হাসপাতালগুলোতে রোগীদের চাপ সামলাতে হিমশিম অবস্থা। উত্তরাঞ্চলে এখনো পৌঁছায়নি ত্রাণ সহায়তা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বড় বন্দি বিনিময়, একসঙ্গে মুক্তি পেল ৩৯০ জন। শিগগিরই খসড়া শান্তি চুক্তি উত্থাপনের প্রতিশ্রুতি মস্কোর। বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষমতা কেড়ে নেয়ার বিরুদ্ধে হার্ভার্ডের মামলা, প্রতিহিংসামূলক পদক্ষেপ দাবি। ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা স্থগিত করলেন আদালত। বেজিংয়ে চীন, পাকিস্তান, আফগান ত্রিপাক্ষিক বৈঠক, প্রাধান্য পাচ্ছে নিরাপত্তা ইস্যু। কূটনৈতিক সম্পর্কে বরফ গলছে কাবুল, ইসলামাবাদের, বলছেন বিশ্লেষকরা। এবং এবার ইইউ এর পণ্যে ৫০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, ১ জুন থেকে কার্যকর। অন্য দেশে তৈরি আইফোনে ২৫% ট্যারিফ বসানোর হুমকি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনেই নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। এ অবস্থায় রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে গাজার হাসপাতালগুলো। এদিকে ১১ সপ্তাহ পর প্রথমবারের মতো কিছু ত্রাণ পৌঁছেছে গাজায়। বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। গাজার উত্তরাঞ্চলে হামলার মাত্রা আরও বাড়িয়েছে নেতানিয়াহুর সেনারা। আহতদের ঠাঁই দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। জাতিসংঘ বলছে গাজাবাসী এখন যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর অধ্যায় পার করছে, যেখানে একদিকে একের পর এক হামলা, অন্যদিকে ক্ষুধার যন্ত্রণা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য মতে গাজার হাসপাতালগুলো এখন কার্যত বিপর্যস্ত। বিভিন্ন স্বাস্থ্য সংস্থা জানায় অবরুদ্ধ অঞ্চলটিতে ৩৬টি হাসপাতালের মধ্যে চালু আছে মাত্র ১৯টি, এর মধ্যে পুরোপুরি কার্যকর মাত্র ১২টি। গত সপ্তাহে যুদ্ধের সরাসরি প্রভাবে ৪টি প্রধান হাসপাতাল বন্ধ হয়ে গেছে, যার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, ইউরোপিয়ান গাজা, কামাল আদান ও হাম্মাদ হাসপাতাল। যুদ্ধ শুরুর পর থেকে গাজার স্বাস্থ্য কেন্দ্রগুলোর ওপর ৭০০ বেশি হামলা হয়েছে। জাতিসংঘ বলছে গত এক সপ্তাহে গাজার স্বাস্থ্য খাতের ওপর ইসরায়েলি হামলা প্রায় ৪০০ গুণ বাড়ানো হয়েছে। এদিকে ১১ সপ্তাহ পর প্রথমবারের মতো কিছু ত্রাণ পৌঁছেছে গাজায়। ইউনিসেফ জানিয়েছে ২০ ট্রাক পুষ্টিকর খাদ্য সামগ্রী দেইর আল বালা অঞ্চলে তাদের গুদামে পৌঁছেছে। এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় দক্ষিণ ও মধ্য গাজার কয়েকটি বন্ধ বেকারি আবার চালু হয়েছে। ২ মাস বন্ধ থাকার পর আল বান্না বেকারির মতো প্রতিষ্ঠানগুলো আবারও চালু হতে শুরু করেছে, তবে প্রয়োজনের তুলনায় তা সামান্য। ইসরায়েল জানায় কেরেম শালম ক্রসিং দিয়ে ৩০০ ট্রাক ত্রাণ ঢুকেছে, তবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন এর ১/৩ গাজা শহরে পৌঁছাতে পারেনি নিরাপত্তাহীনতার কারণে। উত্তরের দিকে এখনো কোনো ত্রাণ যায়নি। আর নতুন মার্কিন সমর্থিত ত্রাণ বন্টন প্রক্রিয়াতেও জাতিসংঘ অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় বন্দি বিনিময় হয়েছে শুক্রবার। উভয় পক্ষ ৩৯০ জন করে সামরিক ও বেসামরিক বন্দীকে মুক্তি দিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও বন্দী ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে বন্দী বিনিময় শেষ হলেই তারা একটি খসড়া শান্তি চুক্তি দেবে ইউক্রেনকে। এদিকে জেলেনস্কি আবারও রাশিয়ার উপর যুদ্ধবিরতির জন্য চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। মস্কো কিয়েভ যুদ্ধবিরতি নিয়ে দেখা যাচ্ছে আশার আলো। তুরস্কে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ত্রিপাক্ষিক বৈঠকের পর অগ্রগতি হয়েছে যুদ্ধবিরতি আলোচনায়। এই বৈঠকে নেওয়া সিদ্ধান্তেই শুক্রবার ২৭০ জন সামরিক ও ১২০ জন বেসামরিক নাগরিককে মুক্তি দিয়েছে উভয় দেশ। বন্দি বিনিময়ের এই চুক্তি অনুযায়ী ১,০০০ বন্দীকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে দেশ দুটির। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন প্রত্যেক ইউক্রেনীয় সেনা ও বেসামরিক নাগরিক যারা রাশিয়ায় বন্দী আছেন তাদের মুক্ত করাই কিয়েভের লক্ষ্য। এছাড়াও রাশিয়ার উপর চাপ বাড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বানও জানান জেলেনস্কি। রাশিয়ার উপর চাপ বাড়ানোর এটাই উপযুক্ত সময়। এতে শুধু ফল আসবে তা নয়, বরং যা যা আমাদের পাওয়া উচিত সবটাই পাওয়া যাবে। আমাদের যখন যুদ্ধবিরতি প্রয়োজন তখন রুশরা তথাকথিত স্মারকলিপি তৈরিতে ১ সপ্তাহ অতিবাহিত করেছে। এটি অবশ্যই উপহাসের সামিল। বন্দীদের স্বাগত জানাতে বন্দর এলাকাগুলোতে ভিড় করেন স্বজনরা। হাতে প্রিয়জনের ছবি আর চোখে প্রতীক্ষার জল। দীর্ঘ সময় পর স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই।
এদিকে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে বন্দি বিনিময় শেষ হলেই তারা একটি খসড়া শান্তি চুক্তি ইউক্রেনের সামনে উপস্থাপন করবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেন, একটি দীর্ঘমেয়াদী টেকসই শান্তি চুক্তির কাঠামো তৈরিতে তারা প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিনিময়কে স্বাগত জানিয়ে বলেন, এটি বড় কিছুর সূচনা হতে পারে। তবে যুদ্ধবিরতির প্রস্তাবে এখনও রাজি হয়নি ক্রেমলিন। আর ভ্যাটিকানকে শান্তি আলোচনার সম্ভাব্য ভেন্যু বানানোর প্রস্তাবও লাভরভ প্রত্যাখ্যান করেছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞাকে সাময়িকভাবে স্থগিত করেছেন ফেডারেল বিচারক। আদালতের রায় বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত প্রায় ৬,৮০০ শিক্ষার্থীর ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলতে চলেছে। এতে উদ্বেগ দেখা দিয়েছে বিদেশি শিক্ষার্থীদের মাঝে। তহবিল বন্ধের হুঁশিয়ারি থেকে শুরু করে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধের মতো সিদ্ধান্তের মাধ্যমে হার্ভার্ড কর্তৃপক্ষকে যেন নাজেহাল করে তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার হার্ভার্ডের পাশে এসে দাঁড়িয়েছে দেশটির আদালত। শুক্রবার সংক্ষিপ্ত আদেশে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তি ক্ষমতা বাতিলে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেন মার্কিন বিচারক অ্যালিসন ব্যারোস। তিনি বলেন, হোমল্যান্ড সিকিউরিটিজ ডিপার্টমেন্টের এই পদক্ষেপ গুরুতর ক্ষতির আশঙ্কা সৃষ্টি করেছে। অতএব নির্দেশটি আদালতের পূর্ণাঙ্গ বিবেচনার আগে কার্যকর হওয়া উচিত নয়। আদেশে বিচারক উল্লেখ করেন, প্রশাসনের সিদ্ধান্ত ৬,৮০০ বিদেশি শিক্ষার্থীর শিক্ষাজীবন ও বৈধ অবস্থানকে হুমকির মুখে ফেলে দিয়েছে। হার্ভার্ডের পক্ষে মামলায় দাবি করা হয়, সরকারের এই পদক্ষেপ আইন ও মত প্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ১/৪ শিক্ষার্থীকে মাত্র একটি চিঠির মাধ্যমে মুছে ফেলতে চেয়েছে প্রশাসন। হোয়াইট হাউসের অভিযোগ, চরমপন্থী আন্দোলন ও ইসরায়েল বিরোধী মনোভাব দমনে যথেষ্ট পদক্ষেপ নেয়নি হার্ভার্ড, বরং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগসাজশ রয়েছে বিশ্ববিদ্যালয়ে। হার্ভার্ড এসব অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গার্বার জানান, এই সিদ্ধান্ত মূলত সরকারের প্রতিশোধমূলক আচরণ, যা হার্ভার্ডের পাঠ্যক্রম, শিক্ষক নিয়োগ ও ভর্তি পরীক্ষায় হস্তক্ষেপের চেষ্টা। এই সিদ্ধান্তে চীনা শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ জানান, ইমিগ্রেশন পুলিশের তল্লাশির আশঙ্কায় তারা আতঙ্কে রয়েছেন। কেউ কেউ বিমানের টিকিট কেটে ফেরার প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, পরমাণু নিয়ে পঞ্চম দফার বৈঠকেও নিজ অবস্থানে অটল ইরান যুক্তরাষ্ট্র। নতুন প্রস্তাব উত্থাপন করায় সীমিত অগ্রগতির দাবি ওমানের। ভারত পাকিস্তান টানাপোড়েনের মধ্যেই বেইজিংয়ে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪ বছর ধরে বন্ধ থাকা কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে রাজি হয়েছে কাবুল ও ইসলামাবাদ। বৈঠকে নিরাপত্তা, সন্ত্রাস দমন ও আঞ্চলিক বাণিজ্যে চীনের সক্রিয় ভূমিকার কথা স্পষ্ট করে বলা হয়। ভারত পাকিস্তান চলমান দ্বন্দ্বের মধ্যেই ২১ মে বেইজিংয়ে হয়ে গেল চীন, পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক ত্রিপাক্ষিক বৈঠক, যেখানে মুখোমুখি হয় পুরানো মিত্ররা। আলোচনার অর্জন, পাকিস্তান ও আফগানিস্তান অবশেষে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, উভয় পক্ষ নীতিগতভাবে দূতাবাস চালু ও রাষ্ট্রদূত বদলের বিষয়ে রাজি হয়েছে। চীন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিশ্রুতি দিয়েছে আফগানিস্তান পাকিস্তান সম্পর্ক জোরদারে সব ধরনের সহায়তা করবে। পাশাপাশি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পকে এবার আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণের ঘোষণা দিয়েছে দেশটি। ২০১৭ সালে এই ত্রিপাক্ষিক সম্পর্কের উত্থান হলেও ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নড়বড়ে হয়ে পড়ে। পাকিস্তানের অভিযোগ, তালেবান সরকার সীমান্ত পেরিয়ে হামলা চালানো তেহরিকে তালেবান পাকিস্তানকে আশ্রয় দিচ্ছে, যদিও কাবুল তা বরাবর অস্বীকার করে আসছে। চীনা প্রকল্পে কর্মরত অন্তত ২০,০০০ নাগরিকের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বেইজিং, কারণ ২০২১ সালের পর থেকে আফগানদের হামলায় নিহত হয়েছেন অন্তত ২০ জন চীনা নাগরিক। অন্যদিকে পূর্ব তুর্কিস্তান ইসলামিক মুভমেন্টের তৎপরতা নিয়েও আফগানিস্তানের উপর ক্ষুব্ধ চীন। এ অবস্থায় চীন ও পাকিস্তান উভয়ই আফগানিস্তানের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
তবে ভিন্ন পথে হাঁটছে কাবুল ও নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ এবং তালেবান নেতাদের দিল্লি সফর পাকিস্তানের জন্য অস্বস্তির বার্তা হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, তালেবান এখন কৌশলে ভারসাম্য রাখার চেষ্টা করলেও এই ঘনিষ্ঠতা ইসলামাবাদ ও বেইজিংয়ের নজরে থাকবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য উত্তেজনা ফের চরমে। আলোচনায় অগ্রগতি না হওয়ায় ইইউর পণ্যে 50% শুল্ক আরোপের সুপারিশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে 1 জুন থেকেই। একই সঙ্গে ভারত কিংবা অন্য দেশে উৎপাদিত আইফোনের প্রতিটি সেটে অন্তত 25% শুল্ক বসানোর হুমকি দিয়েছেন তিনি। বাণিজ্য নিয়ে বেশ কিছুদিন ধরেই সম্পর্কে টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে। দুপক্ষ আলোচনা করছে এমন খবরও প্রচার হয় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে শুল্ক সংক্রান্ত আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সুরাহা না হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যে সরাসরি 50% শুল্কারোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যা কার্যকর হবে 1 জুন থেকে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের বার্ষিক বাণিজ্য ঘাটতি $250 বিলিয়ন ছাড়িয়ে গেছে, যেটিকে অগ্রহণযোগ্য বলছে ওয়াশিংটন। বিপুল ঘাটতি মেটাতেই ট্রাম্প নতুন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এদিকে শুল্কারোপের ঘোষণার পরই মার্কিন শেয়ার বাজারের সূচক 1% পড়ে যায়। কেবল ইইউ নয়, শুল্ক চাপছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপেলের ওপরও। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আমেরিকা ব্যবহারের জন্য তৈরিকৃত আইফোন যুক্তরাষ্ট্রেই বানাতে হবে। যদি ভারত কিংবা অন্য দেশে এটি তৈরি করা হয়, সেক্ষেত্রে প্রতিটি ফোনে অ্যাপেলকে 25% শুল্ক দিতে হবে। এরই মধ্যে অ্যাপেলের সিইও টিম কুককে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই আক্রমণাত্মক শুল্ক নীতি বিশ্ব বাণিজ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। ইউরোপ বলছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্য চুক্তি চায়, কিন্তু একতরফা চাপের মুখে সমাধান কঠিন। দুই পক্ষের পরবর্তী আলোচনার উপরই এখন নির্ভর করছে এই শুল্ক যুদ্ধ কতদূর গড়াবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময়। কর্মসূচি নিয়ে ইতালির রোমে 5ম দফার বৈঠকে বসছে ইরান যুক্তরাষ্ট্র। আলোচনার পরেও নিজ নিজ অবস্থানে অটল দুই দেশ। তবে এবারের বৈঠকে বেশ কিছু নতুন প্রস্তাব উত্থাপন করায় সীমিত অগ্রগতি হয়েছে বলে জানায় ওমান। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, এখন পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে এটিই ছিল তেহরানের সবচেয়ে পেশাদার বৈঠক। আলোচনার পর আলোচনা হলেও মিলছে না সমাধান, অথচ যোগ হচ্ছে নিত্য নতুন শর্ত, সৃষ্টি হচ্ছে একের পর এক বিতর্ক। ইরান যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি বিষয়ে 5ম দফার বৈঠকেও মেলেনি কার্যকর সমাধান। আলোচনায় মধ্যস্থতাকারী ওমান জানায়, এবারের বৈঠকে কিছু নতুন প্রস্তাব উত্থাপিত হয়েছে, যেগুলো নিয়ে এখন দুই দেশের রাজধানীতে মূল্যায়ন হবে। সেই অনুযায়ী নির্ধারিত হবে পরবর্তী বৈঠকের সময়। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়ে দেন, 2-3টি বৈঠকে এই জটিল সমস্যার সমাধান সম্ভব নয়। রোমের ওমানি দূতাবাসে 5 দফা আলোচনার শেষ দিনে আরাকচি বলেন, এটি ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে পেশাদার বৈঠকগুলোর একটি। তিনি আরও জানান, ইরান তার নীতিগত অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে। এখন যুক্তরাষ্ট্রের পক্ষেও বিষয়গুলো আরও পরিষ্কার বলে মনে করছেন তারা। উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি বলেন, নতুন করে দুই দেশের মধ্যে আলোচনার দরজা খোলা হয়েছে, তবে একতরফাভাবে চাপে ফেলে কিছু আদায় করা সম্ভব নয়। অন্যদিকে ওয়াশিংটনও নিজ অবস্থানে অটল। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ সরাসরি বলেন, ইরানকে 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে, পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সীমিত রাখতে হবে। এই দাবিকে অতিরিক্ত ও অন্যায্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নতুন মার্কিন নিষেধাজ্ঞাকে অমানবিক ও বেআইনি বলেও আখ্যা দিয়েছেন। ইরান বলছে তারা পরমাণু চুক্তি মেনে চলতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের তরফ থেকে বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি পেলে তবেই তারা এই পথে এগোবে। বিশেষ করে 2018 সালে ট্রাম্প প্রশাসন যে একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল, তার পুনরাবৃত্তি যেন না ঘটে, এমনটাই দাবি তাদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। উত্তর কোরিয়ায় উদ্বোধনের দিনই যুদ্ধ জাহাজ ভেঙে পড়ার ঘটনায় চলছে পূর্ণ তদন্ত। শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA। তদন্তে তলব করা হয়েছে শিপইয়ার্ড ব্যবস্থাপককেও।
স্থানীয় সময় বুধবার উত্তর কোরিয়ার চংজিন বন্দরে একটি নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের সময়ই তলার অংশ ভেঙে পড়ে। প্রাথমিকভাবে জানানো হয় জাহাজের ভারসাম্য হারানোয় নিচের অংশ চেপে যাওয়ায় ঘটনাটি ঘটে। তবে পরবর্তীতে পানির নিচে ও জাহাজের ভেতর তদন্তে জানা যায় নিচে কোনো গর্ত তৈরি হয়নি, বরং ডান পাশের গায়ে ছিল আঁচড় ও পেছনের দিকে রেস্কিউ চ্যানেল দিয়ে সামান্য পরিমাণ সমুদ্রের পানি ঢুকে পড়ে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে ক্ষয়ক্ষতির মাত্রা গুরুতর নয়, তবে নির্দেশনা এসেছে যারা দায়ী তাদের চিহ্নিত করতে হবে। এ ঘটনা ক্ষমার অযোগ্য বলে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তদন্তের ভিত্তিতে আইন প্রয়োগকারী সংস্থা এরই মধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছে। কর্তৃপক্ষ চংজিন শিপইয়ার্ডের ব্যবস্থাপককে স্থানীয় সময় বৃহস্পতিবার তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বিশ্লেষকরা জানান তাকে আটকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে চলছে ভয়াবহ দাবদাহ। কিছু এলাকায় তাপমাত্রা ছুঁয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস। এমন অবস্থায় প্রদেশটির বিভিন্ন শহরে বেড়েছে লোডশেডিং। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন বাসিন্দারা। এমন পরিস্থিতিতে হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যাও। রাস্তায় দাঁড়িয়ে মাথায় পানি ঢালছে এক শিশু। সড়কের পাশেই বরফ কেটে বিক্রি করছেন দোকানদার। ভয়াবহ গরম থেকে রক্ষা পেতে এই প্রস্তুতি পাকিস্তানের সিন্ধু প্রদেশের সাধারণ মানুষদের। আবহাওয়া বিভাগের তথ্য বলছে প্রদেশটির হায়দ্রাবাদ, লারকানা ও করাচি সহ বিভিন্ন শহরে তাপমাত্রা ছাড়িয়েছে 47 ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও পারদ ছুঁয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস। মানুষের পাশাপাশি গরমে নাকাল পশুরাও। তাদের একমাত্র আশ্রয় এখন খাল-বিলের পানি। বিদ্যুৎ বিভ্রাট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। আমরা শুনছি আরো গরম বাড়বে সামনে, বিদ্যুৎ থাকছে না, গরম বাড়লেই লোডশেডিংও বাড়ছে। আমরা করবোটা কি? হায়দ্রাবাদে তাপমাত্রা 40 থেকে 47 ডিগ্রি হয়। বাজারে নারীরা, বৃদ্ধরা হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। তবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। হায়দ্রাবাদের স্থানীয় হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন 80 থেকে 90 জন রোগী। এর মধ্যে অন্তত 30 থেকে 40 জনই হিটস্ট্রোকে আক্রান্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। পাকিস্তানের আবহাওয়া অফিস বলছে এই অবস্থা চলবে আরও একদিন। সবাইকে সরাসরি রোদ এড়িয়ে চলার এবং প্রচুর পানি পান করার পরামর্শ দিয়েছেন তারা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের কাছে একটি স্বর্ণের খনিতে 289 শ্রমিক আটকা পড়েছেন। বহুজাতিক খনিজ সম্পদ প্রক্রিয়াকরণ কোম্পানি সিবানিয়ে স্টিল ওয়াটার জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 10টায় খনির 7 নং শ্যাফটে দুর্ঘটনা ঘটে। আটকা পড়া সব শ্রমিক নিরাপদ আছেন বলে তারা নিশ্চিত হয়েছেন। আটক থাকাদের খাবার সরবরাহ করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও বিভিন্ন গণমাধ্যম বলছে ভূপৃষ্ঠে খনিজ তোলার সময় শ্যাফট বা লিফটের একটি দরজা খুলে যায় এবং ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের কারণে শ্রমিকরা ভেতরে আটকা পড়েন। বসন্ত উদযাপনে মেতেছে কানাডাবাসী। টিউলিপ ফুলেছে গেছে রাজধানী অটোয়ার পথঘাট, যা দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। টিউলিপ উৎসব ও বসন্ত উদযাপনেরও রয়েছে এক রাজকীয় ইতিহাস। কানাডা থেকে আবু হানিফ শুভর রিপোর্ট। বসন্ত মানে কানাডায় রঙের উৎসব। বসন্ত শুরুর সেই রঙের দেখা মেলে টিউলিপের বাগানে। রাজধানী অটোয়ায় এই সময় দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো দর্শনার্থী। টিউলিপের সৌন্দর্য আর সুবাসে মাতোয়ারা সবাই। বসন্তে টিউলিপ উৎসব উদযাপনের ইতিহাসটাও বেশ সমৃদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান দখলদারিত্ব থেকে মুক্ত করতে নেদারল্যান্ডসে প্রবেশ করে কানাডিয়ান বাহিনী। কানাডায় ৭৬০০ সেনা সেই লড়াইয়ে প্রাণ হারান। একই সময়ে ডাচ রাজপরিবারকে আশ্রয় দেয় কানাডা। অটোয় থাকার সময় জন্ম হয় ডাচ রাজকুমারীর। রাজপরিবারের সম্মানে একটি হাসপাতালকে সে সময় সাময়িকভাবে আন্তর্জাতিক ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হয়, যাতে রাজকুমারীর নাগরিকত্ব নিশ্চিত হয়। এই কৃতজ্ঞতার স্মারক হিসেবে 1945 সাল থেকে প্রতি বছর ডাচ সরকার কানাডায় পাঠায় হাজার হাজার টিউলিপ বাল্ব।
উপহার রূপ নিয়েছে কানাডার জাতীয় ঐতিহ্য কানাডিয়ান টিউলিপ ফেস্টিভ্যালে। The tulips here are really nice. The fields are still really full. Tulip season is very short, so we're very lucky to be able to see it. The colors are very beautiful. এই উৎসব শুধু ইতিহাস নয়, প্রজন্মের পর প্রজন্মকে শেখায় শান্তি, বন্ধুত্ব আর আন্তর্জাতিক সম্প্রীতির চেতনাকে। টিউলিপের দৃষ্টিনন্দন উৎসব শুধু বসন্তকেই নয়, মনে করিয়ে দেয় ইতিহাসের এক অনন্য অধ্যায়। টিউলিপ বন্ধুত্বের প্রতীক, যা জন্ম নিয়েছিল যুদ্ধের ভয়াল সময় থেকে। তাই টিউলিপ যেন একটি ফুল নয়, যুদ্ধের বিভীষিকার বিপরীতে বন্ধুত্ব ভালো লাগার জায়গা। আবু হানিফ শুভ, সময় সংবাদ, কানাডা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজা ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৭৬। হাসপাতালগুলোতে রোগীদের চাপ সামলাতে হিমশিম অবস্থা। উত্তরাঞ্চলে এখনও পৌঁছায়নি ত্রাণ সহায়তা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বড় বন্দি বিনিময়, একসঙ্গে মুক্তি পেল ৩৯০ জন। শিগগিরই খসড়া শান্তি চুক্তি উত্থাপনের প্রতিশ্রুতি মস্কোর। এবং এবার ইইউ এর পণ্যে ৫০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। ১ জুন থেকে কার্যকর। অন্য দেশে তৈরি আইফোনে ২৫% ট্যারিফ বসানোর হুমকি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।